শেখ হাসিনা যে আসবেন, উনি ডিসেম্বর টাইম দিয়েছেন, উনি কি হুট করে ঢুকে যাবেন? আসার ক্ষেত্রে বহির্বিশ্বের হাত আছে এখানে। ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন সেটা যেমন আমরা প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ। আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাজনৈতিক অর্থে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে আনতে পারে। পরিষ্কারভাবে বলা আছে, যাকে স্থানান্তর করা হবে তার উপর যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ না থাকে। তাহলে এখন উনি কিভাবে আসবেন? তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশনের বিষয় থাকে। শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে, তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, উনার প্রতি কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। এখানে উনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি। যেমনটি শেখ হাসিনা বলেছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া যদি আমি তুলে ধরি, নাহিদ ইসলাম বলেছেন দেশে শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই। এই বাস্তবতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কি আসলে আত্মসমর্পণের ঝুঁকি নিতে রাজি হবে? সবকিছু নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কিভাবে হবে। উনার প্রত্যাবর্তন যদি নিরাপদ হয়, তাহলে এটার উপর নির্ভর করছে উনার সঙ্গে অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী যারা বিদেশে পলাতক আছেন বা আশ্রয় নিয়ে আছেন, তারা আসবেন কিনা। নিরাপদ প্রত্যাবর্তন বলতে কি বোঝাচ্ছেন? নিরাপদ প্রত্যাবর্তন বলতে বোঝায় অনেক কিছু। শেখ হাসিনা যে আসবেন, উনি ডিসেম্বর টাইম দিয়েছেন, উনি কি হুট করে ঢুকে যাবেন? তা তো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। আসার ক্ষেত্রে বহির্বিশ্বের হাত আছে এখানে। ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন সেটা যেমন আমরা প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। কারণ উনি যদি আসেন, তাহলে আমরা এখানে তিনটা বিষয় খেয়াল করতে পারি। প্রথমত, ওনার নিরাপত্তা। উনি নিরাপত্তা কতটুকু ভোগ করছেন? যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার কথা বলা হচ্ছে, সেই আইনি অবস্থান হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2010 সালে সই হওয়া এই চুক্তির অনুচ্ছেদ 6 ক্ষয়ে পরিষ্কারভাবে বলা আছে, যাকে স্থানান্তর করা হবে তার উপর যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ না থাকে। তাহলে আপনি যে চুক্তির অধীনে আনতে চাচ্ছেন তাকে, সেই চুক্তিতেই তো বলা আছে যে ওনার যদি মৃত্যুদণ্ড থাকে আপনি আনতে পারবেন না। তাহলে এখন উনি কিভাবে আসবেন? তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশনের বিষয় থাকে, হয় সরকারের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে, উনি এসে আইনের মুখোমুখি হবেন। আরেকটা হচ্ছে তৃতীয় কোনো দেশ এখানে নেগোসিয়েশন করছে কিভাবে তাকে এখানে পাঠানো যাবে। এই সব মানে এগুলোর উপরে নির্ভর করছে। আর উনি যদি এসেই যান, তখন এটা দেখা যাচ্ছে যে একটা তিনটা বিষয়ে আমি তখন গুরুত্ব দিই। একটা আইনের শাসনের একটা পরীক্ষা হবে, যে বর্তমানে যে বদনামটা সরকারের বিরুদ্ধে করা হচ্ছে, বা ইউনুস যে আইন চালু, আইন না, যে বিচার প্রক্রিয়া ইউনুস যেটা করে দিয়ে গেছে, সেখানে আসামি যারা, তারা বলতে পারছে যে তারা যথাযথ বিচার পায়নি। যে আদালতের কাছে তারা রায় হয়েছে, সে আদালত নিরপেক্ষ ছিল না, একচোখা ছিল, এবং আসামিদের তো কোনো কথা বলার সুযোগই ছিল না। সেখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে। এখন তারা বলতে পারে যে তারা তো পালিয়ে আছে, তো পালিয়ে থাকা লোকদের আইনজীবী যারা থাকে, সে সমস্ত প্রক্রিয়াগুলো যে অনুসরণ করা, সেগুলো ইউনুসের আমলে যথাযথ হয়েছে বলে মানুষ মনে করে না। সো এই বিচার নিয়ে এক ধরনের প্রশ্নবোধক রয়ে গেছে। তো সেই জায়গায় এখন যখন উনি আসবেন, তখন 1 মাস পরে ওনার আপিল করার কথা থাকলেও আইনি কারণ আমরা জানি যে এটা পরেও করা যায়, করেছে বাংলাদেশে, এরকম নজির রয়েছে যে আপনি সঙ্গে সঙ্গে এসে করেন নাই, সেরকম নজির রয়েছে, পরেও করেছে। আইন তখন নিজের ব্যাখ্যা নিজের মতো দেয়, সুবিধা অনুযায়ী। সো সেই সুবিধা অনুযায়ী শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে, তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, ওনার প্রতি কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের একটা ঘটনা ঘটতে পারে। যে রাজনীতি এখন যেভাবে আছে, এনসিপি জামাত এক দল হয়ে আছে, তারপর বিএনপি, এটা কি ওনার আশাটা কতটুকু ওয়েলকাম করছে বা ওয়েলকাম করে না, সেগুলোর উপর নির্ভর করছে। বহিঃশক্তির চাপ কিভাবে আছে, দেশের মধ্যে রাজনৈতিক উত্থান পতন যেটুকু, মানে এটাকে পুনর্বিন্যাস বলবো আমি, রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের সম্ভাবনা আছে তখন।
শেখ হাসিনা কোন দিকে থাকবেন, তার দিকে কে থাকবে, তার দিকে থাকবে না কে, সেগুলো ইন্টারন্যাশনাল লবি মিলিয়ে এক ধরনের ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে সংঘাতের ঝুঁকি, এরা কেউ তার সঙ্গে তার কারো ইয়ে হবে না, এক ধরনের সংঘাতের ঝুঁকি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ একদিকে, অন্যেরা একদিকে। সেই সংঘাতের ঝুঁকি এখন যে মাত্রায় আছে, এখন যে মাত্রায় বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা জেলে আছেন এবং মামলায় জামিন পাওয়ার পরও জামিন থেকে বেরোতে পারেন না, এই যে নানা অভিযোগ এবং সরকারি দলের বিরুদ্ধে বা ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যে এখনো চলমান রয়েছে। তো এই প্রেক্ষিতে যে বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধ দেখবে না, সেটারও আমরা কেউ ফেলে দিতে পারি না। কারণ দেয়ালে যখন ফিট ঠেকে যায় তখন আপনার প্রতিপক্ষ কি করবে আপনি জানেন না। সো রাজনৈতিকভাবে পুরো বিষয়টা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে রাষ্ট্র কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় যাবে নাকি আরো বিভাজন তৈরি হবে এখানে, সেই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। ডিসেম্বর তাহলে শুধুমাত্র একটা সময় নয়, আমাদের রাজনীতির জন্য একটা বিরাট পরীক্ষা আমি মনে করি। কিন্তু যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কিভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় যদি আমরা বাংলাদেশ ভারত কূটনৈতিক বাস্তবতাটা বুঝতে চাই, সেটি কি আসলে সহায়ক ভূমিকা পালন করবে? করতেও পারে রাজনীতি, আমি তো বলছি তৃতীয় পক্ষ এখানে ভূমিকা রাখবে। নাহিদ ইসলাম রাজনৈতিক নেতা, উনি যা ইচ্ছা তা বলতে পারেন, ওনাকে এখানে লাগাম দেওয়ার কেউ নেই, কারণ ওনার ওই স্বাধীনতা রয়ে গেছে, উনি সংসদ সদস্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যদি কথা বলতে হয়, এখানে ভারত চলে আসতেছে, এখানে বহির্বিশ্ব চলে আসবে, এখানে রাজনৈতিক বিবেচনায় অনেক কিছু আসবে। এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি, মনের সুখে করতে পারি, কিন্তু বাস্তবতায় তো সেটা আমরা দেখি না যে এরকম হবে। তারেক রহমানের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, সাজা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এরকম স্বপ্ন দেখতো যে তারেক রহমান আসলেই তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে দিয়ে দেবেন, এরকম করবেন। তারেক রহমান তো আসেননি। এখন শেখ হাসিনা আসতে চাচ্ছেন, আসতে চাওয়ার মধ্যে তো অনেক কিছু চ্যালেঞ্জ। এই যে তাকে যে বলা হলো এতদিন পালিয়েছিলেন, তাই না, সবাই তো বললেন যে পলাতক, এই কথাটা আমরা সবাই বলছিলাম যে শেখ হাসিনা, তাদের দলের থেকে বলা হয় যে রাষ্ট্র কর্তৃক তাকে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই বলে যে শেখ হাসিনা পলাতক ছিলেন। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ, তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ, যে আমি আসছি, আমার রাজনৈতিক বার্তা দিচ্ছে যে উনি চ্যালেঞ্জে, এখানে আত্মসমর্পণ সেই অর্থে না। আপনি দেখতেছেন আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাজনৈতিক অর্থে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। এবং আপনি বলছেন চ্যালেঞ্জ, জনাব আনিস আলমগীর, নিশ্চয় আপনার মনে আছে আগেও আমরা শুনেছি যে হাসিনা বলছিল যে আমরা যে কোনো সময় আমি ঠুস করে দেশে ঢুকে পড়বো। না, এখনো তো তাই, যেটা আমি তো টাইম দিয়ে আসতেছি এখন। সো এই যে চ্যালেঞ্জটা, যে এই চ্যালেঞ্জের মধ্যে আরেকটা বড় যে জিনিসটা আমরা মানে সিগনিফিক্যান্ট যেটা দেখি, যেটা বলছিলাম, যে তিনি পলাতক নন এবং নিজের ইচ্ছায় ফিরলে আবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তিনি তাকে বলা হয় পলাতক, কিন্তু যখন উনি ফেরত আসছেন তখন পলাতক না, তখন উনি প্রতিদ্বন্দ্বী। আমি আরো একটা পয়েন্ট বলি, যে এই সিদ্ধান্তের মাধ্যমে যে রাজনৈতিক বয়ান যেটা এতদিন চলছিল, সেটা কিন্তু উনি তার হাতে নিয়ে আসতে পারেন। রাজনৈতিক বয়ানটা এখন তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, যে তাকে পলাতক বলা, অমুক বলা, তমুক বলা, যে আসলে দেখিয়ে দেবো, সে বয়ান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো উনি চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি আসবো, এবং সরকারের উপর চাপ বাড়বে। দূর থেকে যে রাজনীতি নয়, উনি যে এতদিন ধরে রিমোট কন্ট্রোল রাজনীতি করছেন, অনলাইনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখন সরাসরি একটা মোকাবেলার প্রশ্ন আসবে, যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তখন সরাসরি সরকার এবং বিরোধী দল বা সরকার এবং আওয়ামী লীগের মধ্যে তখন সরাসরি দেখতে পারবেন আপনি। এবং মূল সংঘর্ষের মঞ্চ হবে কিন্তু তখন এই যে মাঠ না, মাঠের বাইরে একটা বড় সংঘর্ষের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আদালত। আইন এবং রাজনীতির সীমারেখা নির্ধারণ করবে, এবং ঝাপসা হওয়ার ঝুঁকি এখানে কতটুকু আছে সেটাও নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে যে এটি কি সত্যিকারের বিচার হবে নাকি রাজনৈতিক প্রদর্শনী হবে। এখন এটা নির্ভর করছে যে আসলে আপনার ইচ্ছা কি, সরকারের ইচ্ছা কি, এবং আপনার নেগোসিয়েশনে কি হয়েছে।
আপনার তারেক রহমান যে আসবেন বলছিলেন, তো তার মামলাগুলো কিভাবে ইয়ে হয়েছে, এখানে খালাস হয়েছে, সেটা কি এমনি হয়ে গেছে? সেটা তো একটা নেগোসিয়েশনের মধ্যে হয়েছে, তাই না? যে মামলাগুলো রায় কেন আমরা দেখি যে সরকার পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যায়? সেটা হচ্ছে যে পেছনে কি হয়েছিল তার উপর নির্ভর করছে। এখন কঠোর শাস্তি দিলে, শেখ হাসিনাকে যদি কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে উনাকে শহীদ বানানোর একটা ঝুঁকি থেকে যাবে। আর নরম আচরণ যদি তাকে করা হয়, তাহলে বলা হবে যে সরকার দুর্বল। অনেক সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্ত সরকারের বিশ্বাসযোগ্যতার একটা পরীক্ষার মুখে পড়তেছে এখন। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে আনতে পারে। আওয়ামী লীগের চাপা রাজনৈতিক বয়ান নতুন করে জেগে উঠতে পারে, সবাই